নমস্কার বন্ধুরা। তো রিসেন্টলি গত 50 বছর পর এই প্রথমবার ভারত বাংলাদেশের সীমান্তের কাছে এমন কিছু করছে যাকে নিয়ে বাংলাদেশ মারাত্মক আতঙ্কে রয়েছে এবং স্বাভাবিকভাবে এই ধরনের অ্যাক্টিভিটি চিন্তা বাড়িয়ে দিচ্ছে যে কোনোভাবে ভারত এখানে বড় কোনো অ্যাকশনের পরিকল্পনা করছে না তো। কারণ তা না হলে আমাদের গোয়েন্দা সংস্থা আইবির অফিসাররা গত কিছুদিন ধরে চিকেন নেকের আশেপাশে এত গোপন বৈঠক করছে কেন? এবং এখানে আশ্চর্যজনকভাবে আসাম রাইফেল থেকে শুরু করে বিএসএফ, সীমা সুরক্ষা বল এবং আইটিবিপি তো রয়েছে, তার সাথেই আর্মির ইন্টেলিজেন্স সহ অনেকেই এই বৈঠকে উপস্থিত ছিল। যদিও এখানে রয়ের কোনো সদস্য ছিল কি না তার খবর মিডিয়াতে, কিন্তু টু বি অনেস্ট যে লেভেলে এই সমস্ত হচ্ছে পার্টিকুলারলি বাংলাদেশকে ঘিরে, তাতে আমার মনে হয় না যে বিনা রয়ের ইনভলভমেন্ট ছাড়া এই ধরনের বৈঠক হবে, যেটা হয়তো এখানে পাবলিক করা হচ্ছে না। আর বন্ধুরা, এই বৈঠক শেষ হতে না হতে সাডেনলি ভারতীয় আর্মি এয়ারফোর্স দুজনকে এখানে অ্যাক্টিভ করে দেওয়া হয়। মূলত এয়ার ডিফেন্সের কভারকে আরও বেশি বাড়ানো হচ্ছে। এটা খুবই ইন্টারেস্টিং। নর্মালি আমাদের এয়ার ডিফেন্সকে অ্যাক্টিভ রাখা হয় এমন জায়গায় যেখানে সবচেয়ে বেশি হামলার সম্ভাবনা থাকে, যেমন পাকিস্তানের সীমান্তে, কাশ্মীর, রাজস্থান, গুজরাট আর পাঞ্জাব। কিন্তু বাংলাদেশের সীমান্তে এত বড় মাত্রায় এয়ার ডিফেন্সকে অ্যাক্টিভ করা হয় না। তার মানে ডেফিনেটলি এখানে বাংলাদেশের তরফ থেকে এমন পরিস্থিতির সম্ভাবনা রয়েছে যেখানে আমাদের এয়ার ডিফেন্সের প্রয়োজন হবে। আর শুধু তাই নয়, এয়ার ডিফেন্স পর্যন্ত তো তাও ঠিক ছিল, কিন্তু তার ঠিক আগেই যেভাবে গত 6 তারিখ পার্টিকুলারলি বাংলাদেশকে কেন্দ্র করে আর্মির তরফ থেকে 3টে নতুন সেনা গ্যারিসন বানানো হয়, তা কিন্তু খটকা অনেকটাই বাড়িয়ে দিয়েছে। একদিকে আমাদের আসামে লাচিত সেনাঘাঁটিকে এত বছর পর পুনরায় অ্যাক্টিভ করা হল, তার মানে এই সেনাঘাঁটি ব্যবহার হবে পোটেনশিয়াল অ্যাটাকের জন্য। এবং আমরা সকলেই জানি যে এই সেনাঘাঁটি চীনের জন্য তো নয়, এটা মূলত বাংলাদেশের যে এরিয়া তার জন্যই ছিল। কিন্তু গত 50 বছরে পাকিস্তান ভাঙার পর এটার আর প্রয়োজন পড়ে। অন্যদিকে বিহারের সাইডে কিষানগঞ্জ ফরওয়ার্ড বেস পুরোপুরি রেডি। এটা সাফ ইঙ্গিত দিচ্ছে যে এখান থেকে খুব কম সময়ে আমাদের অতিরিক্ত ফোর্স মুভ করানোর জন্য ব্যবহার হয়। এবং এর চেয়েও গুরুত্বপূর্ণ, যা সকলকেই ভাবতে বাধ্য করেছে, সেটা হলো আমাদের বাংলার চোপড়া ফরওয়ার্ড বেস, যেটা কিন্তু বাংলাদেশ থেকে মাত্র 1 কিলোমিটার দূরে। অর্থাৎ এখানে মিলিটারি বড় কিছুর জন্য প্রিপারেশন নিচ্ছে। এখন এই মিলিটারি প্রিপারেশনের মাঝে ভারত বাংলাদেশের যে ট্রেড সেটাকেও আটকে দিচ্ছে, যার সরাসরি ইঙ্গিত এখানে ভারতের পরিকল্পনা দুটো। একদিকে বাংলাদেশের যে ইকোনমিক অ্যাক্টিভিটি আর ফুড সাপ্লাই এগুলিকে বন্ধ করা, অন্যদিকে নিজেদের মিলিটারিকে যে কোনো বড় অ্যাটাকের জন্য পুরোপুরি রিজিয়ানে অ্যাক্টিভ রাখা। কারণ খবর দেখুন, যেখানে বাংলাদেশ আর ভুটানের মধ্যে সরাসরি ট্রেডের উদ্দেশ্যে ট্রান্সশিপমেন্টের ট্রায়াল হচ্ছিল এবং সেটাই ভারত আটকে দেয়। অর্থাৎ বাংলাদেশ এত সহজে ভারতের জমি ব্যবহার করে অন্য দেশে মাল পাঠানো বা আমদানি করতে পারবে না। আর এটা কিন্তু শুধুমাত্র একটা ইঙ্গিত ছিল, কেননা এরপর অবশ্যই ট্রাকের যে শিপমেন্ট সেটা আবারও যেতে দেওয়ার অনুমতি দেয় ভারত। কিন্তু হঠাৎ করেই এগুলো সীমান্তে আটকে দেওয়া খুব একটা সহজ ব্যাপার নয়, বরং এটা বলতে পারেন যে বাংলাদেশ আর বাকি দেশগুলোর জন্য একটা মেসেজ যে ভবিষ্যতে এই ধরনের সমস্যা বাড়বে। এর ফলে কী হবে? মনে করুন যে সমস্ত দেশ ভারতের জমি ব্যবহার করে ডিরেক্টলি বাংলাদেশ থেকে আমদানি করে বা রপ্তানি করে, তাদের মনে একটা ভয় কাজ করবে যে এই সমস্ত যে কোনো দিন বন্ধ হয়ে যেতে পারে, এতে ওদের কোটি টাকার লস হবে। এবং এটার কাউন্টার হিসেবে হয় ওরা নিজেদের ট্রেড কমাবে বা অল্টারনেটিভ খুঁজবে, যার জন্য ভারত তো আছে। আর আমি লাস্ট দুটো ভিডিও যা বাংলাদেশের ওপর বানিয়েছি সেখানে প্রপার ডেটা দিয়েছি বাংলাদেশের মিডিয়াকে কোট করে, যে কিভাবে বাংলাদেশের পুরো পাট শিল্প থেকে শুরু করে গার্মেন্ট শিল্পকে রীতিমতো ধ্বংস করে দিয়েছে ভারত নিষেধাজ্ঞা লাগে। এবং এর ফলে না কেবল ওদের ইকোনমি ক্ষতিগ্রস্ত হচ্ছে, বরং 6 কোটি বাংলাদেশি অলরেডি হতদরিদ্র হয়ে গেছে। এবং এটা ভারতের রিপোর্ট নয়, ওয়ার্ল্ড ব্যাংক অফিশিয়ালি এই ডেটা দিয়েছে। অর্থাৎ এর ওপর দিয়ে তো আর কোনো সন্দেহই থাকছে না যে বাংলাদেশ শেষ। এর মানে দাঁড়াচ্ছে যে এটা ভারতের একটা লং টার্ম প্ল্যান বা শ্যাডো ওয়ার বলতে। কারণ চাণক্যর যুদ্ধনীতি যদি একটু পড়ে তাহলে বুঝতে পারবেন, ওখানে ডিরেক্টলি যুদ্ধকে একদম শেষ পর্যায়ে রাখা হয়। অর্থাৎ আপনার সেনা তখনই ময়দানে নামবে যখন আপনি গ্যারান্টি যে 100% যা চাইছেন তা সফল হবে বিনা নিজস্ব ক্যাজুয়ালিটিতে বা মিনিমাম লস। এবং এর জন্য ওখানে ইকোনমিক ওয়ারের ওপর
সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে। অর্থাৎ শত্রুকে আগে ভেতর থেকে ইকোনমিক্যালি এমনভাবে পঙ্গু করে দাও যেন ওরা যুদ্ধের জন্য রুখে দাঁড়াতেই না পারে, এবং তারপর যেটুকু শক্তি আছে তাদেরকে সাম, দান, দণ্ড, ভেদ এই 4 পদ্ধতিতে ভেঙে দাও। এতে কী হবে, শত্রুরা নিজেদের মধ্যেই লড়বে এবং এটাই হবে পারফেক্ট টাইমিং যুদ্ধে। এবং কেন জানি না মনে হচ্ছে বাংলাদেশে এমন কিছুই ঘটছে। ওদের ইকোনমি তো ধ্বংস হয়েই গেছে, 6 কোটি মানুষ হতদরিদ্র, 28 লক্ষের বেশি মানুষ কাজ হারিয়েছে, যেটা আমাদের প্রথম ধাপ ইকোনমিক যুদ্ধে। আর দ্বিতীয় ধাপে খেয়াল করুন, বাংলাদেশে অরাজকতা চলছে। আওয়ামী লীগ থেকে শুরু করে জামাত, বিএনপি, ইউনিট সহ সমস্ত ইসলামিস্টরা নিজেদের মধ্যেই লড়ছে ভারতকে নিয়ে। এবং এই সময়ে ভারত কী করছে, চুপচাপ বাংলাদেশের চারিদিকে নিজেদের সেনাঘাঁটিকে রেডি করছে, কম সময়ে অ্যাটাকের জন্য ইনফ্রাস্ট্রাকচার রেডি রাখছে, ফরওয়ার্ড বেসগুলোকে অ্যাক্টিভ করছে, এবং কীভাবে ও কী ধরনের অ্যাটাক হবে তার জন্য নোটাম জারি করে বারবার যুদ্ধাভ্যাস করছে, যা সরাসরি ইঙ্গিত যে যদি প্রয়োজন পড়ে যে কোনো অ্যাকশান নেওয়ার জন্য অপশান রাখা আছে। এবং এটা পরিস্থিতির ওপরে নির্ভর করবে যে ভারত কী ধরনের অ্যাকশান নেবে। বাকি এই পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কী মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।